৩ আগস্ট বলেছেন ঘোষণাপত্র আপনারা নিয়ে আসবেন, অর্থাৎ দেশ পুনর্গঠন ইশতেহার ঘোষণা করা হবে, এরকম একটি ঘোষণা আপনারা দিয়েছেন। আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্যটি দিয়েছেন। আবার আরেকটি তথ্য আমি দেখেছি যে অগস্ট পর্যন্ত, জুলাই আগস্ট পর্যন্ত আমরা সরকারকে সময় দিলাম ঘোষণাপত্রের জন্য। তাহলে কি আপনারাই নিয়ে আসবেন না সরকারকে সময় দেবেন? দেখেন, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এই ৩রা অগস্ট পর্যন্ত, এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স না আসে তাহলে আমরা নিজেরাই আসলে জুলাই ঘোষণাপত্র কিন্তু ওখানে কিন্তু দিয়ে লেখা দিব। নেই ৩ আগস্ট পর্যন্ত সময় দিলাম, জুলাই আগস্ট পর্যন্ত, জুলাই আগস্টের মধ্যে আসতে হবে এরকমটা লেখা ছিল। না দেখ, মানে এখনো তাহলে সেই সময়টা চলছে। মানে আমরা বলছি যে ৩রা অগস্ট আমরা সারা দেশে যেহেতু জনমত গঠন করছি, এটার পক্ষেও জনমত গঠন করছি, আমরা সাধারণ মানুষকে এটার সাথে নিচ্ছি, এটার পক্ষে নিচ্ছি। আমরা বলছি যে আমরা আসলে ৩রা অগস্ট সবাইকে আমরা বলছি যে আপনাদের সম্মতিতে আমরা আসলে জুলাই ঘোষণাপত্র। আচ্ছা, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমরা যেটা কথা বলছিলাম শুরুতে, যে রাজনৈতিক ব্যবস্থার রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন দরকার, সেই রাষ্ট্র কাঠামো পরিবর্তনে খুব বেশি আশানুরূপ পরিবর্তন আসলে আমরা দেখলাম না। ফ্যাসিজমের বীজ বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে তো ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে, সমন্বয়করা বিভিন্ন সচিবালয়ে কাজ করছে, সরকারও আপনারা সরকার প্রধানও আপনাদের পছন্দ, প্রথম আপনারা প্রস্তাব করেছেন, যদিও পরে সব দলের তারা এন্ডোর্স করেছে এবং রাজি হয়েছে, তাকেই চেয়েছেন সরকার প্রধান হিসাবে। কিন্তু তাহলে আম, শুভঙ্করের ফাঁকিটা কোথায় সমস্যা, যে আসলে পরিবর্তনটা কেন আসে নাই? পরিবর্তন তো না আসার কারণ হচ্ছে সমস্যা সব জায়গায়, শুধুমাত্র সরকারটা তো আসলে সবকিছু না। সরকার যে সবকিছু না এটা আমরা এখন আরো হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ সেই শুধু ওপরের যেই মানুষগুলো সেগুলো পরিবর্তন হওয়ার ফলে যে নিচের যারা আছে, আপনি যদি বলেন আমলাতন্ত্র, আপনি যদি বলেন পুলিশ প্রশাসন, সেই মানুষগুলোর তো আসলে সেই আন্তরিকতার জায়গাটা, সেই মানে কোনোভাবে আসলে সরকারকে সহযোগিতা করার যে মানসিকতা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই জায়গাতে আমরা যদি বলি, এমন অনেক মানুষজন আছে এখনো, তারা শুধু ভাবছে যে শুধুমাত্র ওই আওয়ামী লীগের দোসর, যদি আমরা বলি শুধু তারাই না, এখানে এমন এমন অনেক মানুষজন আছে প্রশাসন এবং পুলিশে, তারা আসলে ভাবছে যে ইউনূস সরকার তো আসলে আর কিছুদিন আছে, তারা শুধু সময় গুনছে যে এরপরে তো আসলে মানে তারা যাদের সম্ভাব্য মনে করছে তাদের পক্ষে আসলে কাজ করার একটা বিষয় তাদের একটা মনস্তত্ত্বে আছে। দেখেন, আমলাতন্ত্র এবং পুলিশ প্রশাসন আমরা যাই বলি, এদের আসলে একটা প্রভু লাগে সবসময়, তারা কোনো না কোনো আমব্রেলার নিচে থাকতে চায়। সেই জায়গা থেকে সরকারকে প্রভু হিসেবে দেখতে চাই না, এই সরকারকে প্রভু হিসেবে দেখতে না চাওয়ার তো অনেক কারণ আছে, এবং সেই কারণগুলো, সেই পরিবর্তনগুলো আসলে তারা চায় না, এবং সেই পরিবর্তনগুলো চায় না জন্য তারা আসলে সংস্কারে কোনো হেল্প করছে না, এবং নানান ধরনের যে ইস্যুগুলো আসলে তৈরি হওয়ার কোনো প্রয়োজন নেই, সেগুলো কিন্তু আমলাতন্ত্রের ভিতর থেকে আসছে, এবং সেই সমস্যা সমাধান করতেই সরকার অনেক ক্ষেত্রে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। সেই যারা এই প্রশাসনের অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তারা মুজিববাদে বিশ্বাসী, হ্যাঁ, শেখ মুজিবের রাজনীতিতে বিশ্বাসী, তো তারা কেন বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে প্রভু মানবে বা তাদেরকে সহযোগিতা করবে? দেখেন, এই যেই মানুষগুলোর কথা আমরা বলছি, তারা আসলে গিরগিটির মতো, তারা আসলে সময়ে সময়ে তাদের নিজেদের রং পরিবর্তন করতে পছন্দ করে। তারা যখন দেখবেন যে যারাই ক্ষমতাসীন আসবেন বলে তারা ধারণা করছেন, তাদের আমব্রেলার নিচে চলে যায়। তাদের আসলে কোনো ক্যারেক্টার নেই, তারা আসলে অ্যাক্ট করে আসলে ক্ষমতার কাছে থাকার জন্য, ক্ষমতার সাথে থাকার জন্য। সুতরাং এই মানুষগুলোর যাদের রাজনৈতিক বিশ্বাস যদি কারো থাকে, তারা আসলে রং বদলাবে না। তারা যদি কেউ মনে করে যে মুজিবই তাদের জাতির পিতা, তারা রং বদলাবে বলে আমি মনে করি না। হ্যাঁ, মুজিব জাতির পিতা যারা মনে করে, তারা আসলে রং বদলাচ্ছেও না। মানে তারা কিন্তু, বললাম তো, তারা আসলে সুবিধাভোগী, তারা সব সরকারের সময় আসলে সুবিধাভোগী হিসেবে কাজ করে। এটা আমরা বিগত সময়ে দেখেছি। হলো রং বদলানোর ব্যাপারটা, তাই তো হয়ে গেল। আসিফ এম শাহান, আমি আপনার কাছে একই কথাই বলবো, একই বিষয়ে জানতে চাইবো, খুব সংক্ষেপে বলবেন। আসলে তো আমরা সহযোগিতা সেভাবে করেনি, সে অভিযোগ আছে, এবং এখানে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আগের নিয়োগকৃত লোকজন আছে। তো তাহলে এরকম একটা পরিস্থিতি তখন সেটা তো আপনার বিএনপি যখন ক্ষমতায় আসবে তখনও তো সেই পরিবর্তনটা খুব সহসায় আনতে পারবে না। তাহলে আমরা কি সিস্টেমের জালে বাধা পড়লাম নাকি? ধন্যবাদ। মনিরা সাহেব যে কথাটা বললেন, আমি এটাকে একটু অন্যভাবে বলি। ওনার কথাটা ঠিক, গিরগিটির কথা বা যাই বলুন না কেন, আমলাতন্ত্র দুনিয়ার সকল জায়গায় আমলাতন্ত্রের একটা সাধারণ চরিত্র থাকে। সে আমলাতন্ত্র সবসময় হচ্ছে কি একটা স্ট্যাটাস কো খোঁজে। সে আসলে কোনো বড় ধরনের চেঞ্জ বা শক সে নিতে পারে না। সে দ্রুত হচ্ছে কি একটা সার্টিনটি খোঁজে, একটা নিশ্চয়তা খোঁজে। জিনিসটা যে আওয়ামী লীগ সমর্থক হোক, যে বিএনপি সমর্থক যেই হোক না কেন, সে যেটা খোঁজে হচ্ছে একটা টার্বুলেন্ট এনভায়রনমেন্ট থেকে সে একটা স্ট্যাটাস কোতে যাওয়ার জন্য। এইটা হচ্ছে গিয়ে তার জায়গা। এবং এইখানে এই স্ট্যাটাস কো খোঁজার ক্ষেত্রেই সে চাবে হচ্ছে একটা স্থায়ী সরকার, যে সরকারের সাথে সে আন্ডারস্ট্যান্ডিং তার ঠিকঠাক মতো হবে।
এখন এই যে যেটা বলছে এটাকে আমরা যে চেঞ্জ করতে পারিনি, আমি এটার দোষ অনেস্টলি স্পিকিং আমি এটার দোষ দেবো ইন্টারিম গভর্নমেন্টকে। কেন আমি বলি যে এই ধরনের যখনই সরকার পতন হয় সব সময়, মানে পতন বলছি আমি, নর্মাল চেঞ্জের কথা বলছি না, আমলাতন্ত্র একমাত্র তখনই একটা ভালনারেবল পজিশনে থাকে, কারণ সে আসলে বুঝতে পারছে না যে কি হচ্ছে। সো 5-8 আগস্টের পরে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেটা ছিল আমলাতন্ত্রের একটা ভালনারেবল সময়। আপনি যদি কোনো বড় ধরনের চেঞ্জ আনতে পারতেন, ওই 3 মাস হচ্ছে সময়। আপনি পরবর্তীতে ওই যে 25 বছর ধরে বাধ্যতামূলক অবসর দিয়ে যেটা পাঠিয়েছেন, সেটা করা উচিত ছিল শুরুতে। আপনি তাহলে একটা সিগন্যাল দিতে পারতেন আপনার যে, কিন্তু আমরা যেটা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, মিস করে ফেলেছি। অফকোর্স আমরা যেটা দেখেছি, আপনি মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন সচিব নিয়োগ দিচ্ছেন, আপনি 82 ব্যাচের 84 ব্যাচের সিনিয়র সচিবদের নিয়ে আসছেন, যাদের আসলে কোনো ধারণাই নেই যে আমলাতন্ত্র আসলে কোথায় গেছে, তো তারা আমলাতন্ত্র কিভাবে সামলাবেন? আমরা নিয়ে আসলাম একজন অবসরপ্রাপ্ত ক্যাবিনেট সেক্রেটারিকে, প্রথমে তাকে দায়িত্ব দিলাম যার আসলে আমলাতন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে জাস্ট আরেকটা কথা, আমি ছোট্ট কথা, এই পরিস্থিতিতে এর সাথে যেটা যুক্ত হলো, বৈষম্যের শিকার হয়েছি আমরা, আমাদেরকে প্রমোশন দিতে হবে, এই ট্রেন্ডে আনফর্চুনেটলি এখানে বড় রাজনৈতিক দলগুলোরও একটা মানে প্রচ্ছন্ন সমর্থন হয়ে গেল, এবং সময় এইটা একেবারেই করতে নেই, গিয়ে সময় আমরা একেবারেই এই নেই। ঝামেলায় পড়ছিলাম। মাহমুদা হাবিবা, আপনার মন্তব্য শুনতে চাই। আমরা একটা জরিপ নিয়ে কথা বলছিলাম, আপনার কি মনে হয় আপনাদের আমি আপনাদের নিজস্ব কোনো জরিপ আছে কিনা, আপনাদের কি আমি পপুলারিটি বাড়ছে জরিপটা না নিয়ে একটু কমছে? কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেই জরিপটাতে ওরা আওয়ামী লীগকে ইনক্লুড করেছে, যদিও আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এবং এখন এবং আগামীর বাস্তবতা অনুযায়ী অন্তত জুলাই আগস্টের স্পিরিটের দিকে খেয়াল রেখে এই মাসে এসে এই জরিপটা এভাবে প্রকাশ করার আমি কোনো মানে অর্থই খুঁজে পাই না। দেখুন, এখানে জরিপের প্রশ্ন এটা নেপথ্যে কোনো রাজনীতি আছে বলে আপনি এখানে মনে করেন? অবশ্যই আছে, কারণ দেখুন নানাভাবে জাস্টিফাই করা, নানাভাবে আওয়ামী লীগকে তুলে আনা, কোনো না কোনো ওয়েতে আপনার চোখের সামনে রাখা। এই জরিপের খেলা আওয়ামী লীগের মতো কেউ কিন্তু খেলেনি যেছেন। বছরকে বছর নির্বাচন আসার আগে থেকে এই বড় ধরনের জরিপ, এই সংস্থা ওই সংস্থা, সরকারি সংস্থা, ওই জরিপ দেখতে দেখতে সবাই টায়ার্ড হয়ে গেছে। এই বহুদিন পরে এই জুলাই অভ্যুত্থানের এই যে এই বর্ষপূর্তিতে জুলাই আগস্টে এসে আওয়ামী লীগের নামটা এখানে কেন আসলো? এইটা হচ্ছে আমার প্রথম, এটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন নয়, এই প্রশ্নটা নীতির। আপনি যদি মনে করেন যে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হবে, কাজে এই জায়গাটা আমাকে এক জায়গায় আসতে হবে। আপনি তো জানেন যে আওয়ামী লীগকে, গতকালকে আমি একটা টক শোতে ছিলাম, এটা আমি উদ্ধৃত না করে পারছি না, সেইখানেও কিন্তু জাতীয় পার্টির যিনি সদ্য মহাসচিব হয়েছেন আমাদের শামীম হায়দার পাটোয়ারি ভাই, তিনিও এই নিয়ে বলার চেষ্টা করছিলেন যে নিষিদ্ধ কেন করা হলো। নিষিদ্ধ কেন করা হয়েছে? প্রসেস যেটাই হোক না কেন, প্রসেস আমরা চয়েস করি বা না করি, আওয়ামী লীগকে তো পে করে আসতে হবে। তারা যে ক্রাইমটা করেছে, তারা যেটা করেছে মানে নো লেস দেন ওয়ার ক্রাইম, যে মানবতা বিরোধী যে অপরাধ করেছে, এই জিনিসগুলো কিন্তু খুব সূক্ষ্ম ধরনের এক ধরনের ইন্ধন শেষ করে দিতে হবে। আমার মনে হয় যে প্রফেসর শাহান কিছু বলতে চাইছেন, 30 সেকেন্ডস আমি জাস্ট হচ্ছে কি, আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি, কারণ আমরা যখন রিসার্চ করি, আমি নিজেও জানতে যাবো আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে। কেন জানতে যাবো জানেন? কারণ আমি জানতে যাবো যে এই ভোটগুলো শেষ পর্যন্ত যদি আওয়ামী লীগ পার্টিসিপেট না করে, এটা কোথায় যাবে, এবং হচ্ছে এইটা হচ্ছে যে ভোটে এসে করবে কিনা। একটা ভোট সবসময় ঐতিহাসিক, আমি ওই পার্সেন্টেজটা হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম। আমার মনে হয় কি যে মানে আমি আসলে রিসার্চের ব্যাপারটা আসলে যদি বাদ দিই, তাহলে আমার মনে হয় যে আমি হাবিবা আপার সাথে একমত, কারণ এই জিনিসগুলো কিন্তু জনমনে এক ধরনের কনফিউশন তৈরি করে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত, অন্তত অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কিভাবে হাউ টু ডিল ইট, যেখানে লেখা থাকছে আওয়ামী লীগ এত গ্রহণযোগ্য না।